আজকে বেঙ্গল ফাইলস নিয়ে আলোচনা করতে বসেছি। আগেই বলে রাখি, আমি কোনো সিনেমার ক্রিটিক নই, সিনেমা দেখি না, সমালোচনা করতেও জানি না, সিনেমা নিয়ে কোনো ধ্যান ধারণা আমার নেই। আজকে কোনো পরিচালক বা কোনো অভিনেতার বিরুদ্ধে বা তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা আমার উদ্দেশ্য নয়। আজকে আমরা জানতে চাইবো যে সারা ভারতে এত ঢাকঢোল পিটিয়ে যেই প্রোপাগান্ডা সিনেমাগুলো রিলিজ হয় সেগুলো বাজারে চলে না কেন, কেন মানুষ নেয় না, এটা নিয়েই করব আজকের পাঁচটার প্রবচন। নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন আপনাদের সবার প্রিয় চ্যানেল প্রবীর প্লাসের পাঁচটার প্রবচন অনুষ্ঠান। পাঁচটার প্রবচনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন প্রোপাগান্ডা ফিল্ম তৈরি হয়, এর আগে বহু প্রোপাগান্ডা ফিল্ম আমরা দেখেছি, বহু রকম কথা শুনেছি, তাদের প্রচার দেখেছি, কিন্তু আলটিমেটলি আমরা দেখেছি এই সিনেমাগুলো বাজারে খুব একটা চলে না। কেন চলে না? কারণ এই সিনেমাগুলো মানুষ নেয় না, তাই চলে না। কিন্তু মানুষ কেন নেয় না? এটা তো একটা টাইম পিস, একটা ইতিহাস থেকে তুলে আনা অংশ। এরকম বিভিন্ন ফাইল আমরা আগে দেখেছি। এই বেঙ্গল ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রীর পরিচালনায় আমরা তাসখান ফাইল দেখেছি, আমরা দ্য কেরালা স্টোরি দেখেছি, আমরা কাশ্মীর ফাইলস দেখেছি, এবার এলো বেঙ্গল ফাইলস। বেঙ্গল ফাইলস বাংলায় রিলিজ হয়নি। বাংলায় রিলিজ হয়নি তার কারণ রাজ্য সরকারকে দায়ী করলো বিবেক অগ্নিহোত্রী বা তৃণমূল কংগ্রেসকে দায়ী করলো। আসল ঘটনাটা আপনাদেরকে বলি, কোনো সিনেমা হল এই সিনেমা চালানোর একটা ঝুঁকি সেটা নিতে চাননি। কারণ এই সিনেমা যদি বাংলায় রিলিজ করে, বাংলায় একটা দাঙ্গা হতে পারে, সিনেমা হল ভাঙচুর হতে পারে, এই ঝুঁকিটা কেউ নিতে চাননি। তাই বাংলায় এই বেঙ্গল ফাইলস রিলিজ করেনি। যারা যে কথাই বলুক না কেন, তারা মিথ্যে প্রোপাগান্ডা করছে। এই মিথ্যে প্রোপাগান্ডাই হচ্ছে গিয়ে প্রোপাগান্ডা ফিল্মের আসল মূল মন্ত্র। আমি সিনেমাটা দেখিনি, কিন্তু সিনেমার বিভিন্ন ক্লিপিংস যেগুলো চোখে পড়েছে সেগুলো নিয়ে একটা কথা বলতে পারি যে এখানে আয়োজন সম্পূর্ণ ছিল। যেসব ক্যারেক্টার রাখা হয়েছে, ধরুন নেহেরুর ক্যারেক্টার বা গান্ধীর ক্যারেক্টার বা অন্যান্য যে জিন্নার ক্যারেক্টার, বল্লভভাই প্যাটেলের ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলোকে দেখে অনেকটা জেনুইন আমার মনে হয়েছে। অর্থাৎ চরিত্র যাদেরকে, যে ছবি আমরা দেখে এসেছি এতদিন এই মনীষীদের, তাদের মুখের সাথে প্রায় তাদের আদল মিলে গিয়েছে। এটা নিয়ে নিঃসন্দেহে পরিচালকের চিন্তা ভাবনা এবং এই যে চরিত্র নির্বাচন করা, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রী ছিল, পল্লবী যোশীর মতন বাঘা অভিনেত্রী, মিঠুন চক্রবর্তীর মতন বাঘা অভিনেতা, শাশ্বত চট্টোপাধ্যায়ের মতন অভিনেতা, অনুপম খেরের মতন বাঘা বাঘা অভিনেতা থাকা সত্ত্বেও সিনেমাটা বাজারে চললো না। কেন চললো না? আর এই সিনেমাটা বাজারই বা কত করলো সেটাও আপনাদেরকে বলবো। দেখুন, প্রথমত এই যে ঘটনাটা, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস নিয়ে যে ঘটনাটা, এই ঘটনাটা অনেক সত্য মিথ্যে, অনেক মিথ, অনেক কিছু কিন্তু রয়ে গেছে। সবটা আমরা জানতে পারিনি, ইতিহাস আমাদের তা জানতে দেয়নি। কারা জানতে দেননি, কেন জানতে দেননি সে বিষয়ে যাব না, কিন্তু আমরা সবটা জানি না। কিছুটা ভাষা আমরা বড়দের মুখে শুনেছি, আর কিছুটা আমরা এইরকম ছোট ছোট ক্লিপ দেখেছি, কিছু বইপত্র পড়েছি, কিন্তু পরিষ্কার চিত্রটা আমাদের কাছে নেই যে এই গ্রেট ক্যালকাটা কিলিংসের পেছনে কার হাত ছিল, কার মাথা ছিল, কার পা ছিল। এই নিয়ে সবটা আলোচনা করতে গেলে দীর্ঘ আলোচনা হয়ে যাবে। তবে এই যে সিনেমা, বিশেষ করে এই যে প্রোপাগান্ডা সিনেমাগুলো চলে না কেন? বিবেক অগ্নিহোত্রী বলুন, অক্ষয় কুমার বলুন, এরা বিভিন্ন প্রোপাগান্ডা সিনেমা করেছেন এর আগে, একটা সিনেমাও বাজারে চলেনি। মানুষ এই ধরনের প্রোপাগান্ডা শুনতে চায় না। আসলে সিনেমার যিনি পরিচালক, তিনি তার দৃষ্টিভঙ্গি থেকে সিনেমাটা দেখেন বা গল্পটা দেখেন। তার দৃষ্টিভঙ্গির সাথে আমার আপনার দৃষ্টিভঙ্গি একেবারে হুবহু মিলে যাবে তা তো নয়। আমরা সিনেমা দেখে ইতিহাস শিখবো না, আমরা সিনেমা দেখে ইতিহাস শিখিও না। কারণ সিনেমার প্রয়োজনে নানা রকম নাটকীয় উপাদান আনতে হয়, নানা রকম গল্প বলতে হয়, সত্যটার অপলাপ করতে হয়, তাই সিনেমার সাথে আমাদের মেলে না। তবে এর আগে একটি টিভি সিরিয়াল দেখেছিলাম বহুদিন আগে, আপনারা ইউটিউবে খুঁজলে হয়তো পেয়ে যাবেন, সেটির নাম হচ্ছে তামাস। সেই সিরিয়াল দেখে বেশ শিহরিত হয়েছিলাম যে সেই সময় হিন্দু মুসলিম দাঙ্গা কিভাবে করানো হয়েছিল তার একটা ছবি আমরা পেয়েছিলাম।
যাকে এই যে সিনেমার পরিচালক, আমি কারোর সত্যি চরিত্র হনন করতে বসিনি, কিন্তু বিবেক অগ্নিহোত্রীর যে বাংলা সম্বন্ধে জ্ঞান, তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে। তিনি বলছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইয়ের নাম হচ্ছে অরিন্দম চ্যাটার্জি, মানে অবনীন্দ্রনাথ ঠাকুর এই শব্দটাও তিনি জানেন না। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে বলছেন রামকৃষ্ণ ঠাকুর, তার পদবি বদলে দিচ্ছেন। মানে যার এইরকম জ্ঞান, যার এইরকম ধ্যান ধারণা বাংলা নিয়ে, তিনি বেঙ্গল ফাইলস বানাতে গিয়ে যে একটা প্রোপাগান্ডা সিনেমা বানাবেন, কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচার করবেন, এটা তো স্বাভাবিক। এর আগেও আমরা দেখেছি তিনি রাজনৈতিক দলের হয়ে প্রচার করেছেন। কাশ্মীর ফাইলসটা আমার দেখার সুযোগ হয়েছিল, সিনেমা একেবারেই দেখি না, কিন্তু কাশ্মীর ফাইলসটা দেখেছিলাম বিতর্কের কারণে, ভালো লাগেনি, কারণ সেখানেও সত্যের অপলাপ ছিল। সেখানে কাশ্মীরি পণ্ডিতদেরকে যেভাবে দেখানো হয়েছে বা সেখানকার মুসলিমদের যেভাবে দেখানো হয়েছে, সেটা বাস্তব চরিত্র, বাস্তব চিত্র নয়। কারণ যা বইপত্র ঘেটে পেয়েছি তাতে সিনেমার সাথে তার মানে 10% প্রায় মিল খুঁজে পাইনি। বেঙ্গল ফাইলসও হয়তো তাই হবে, বাংলায় রিলিজ করলে হয়তো দেখতে পারতাম, কিন্তু আজ না হয় কাল ওটিটিতে তো আসবেই, অথবা ইউটিউবে তো দেখা যাবে, নিশ্চয়ই দেখব, তখন ক্রিটিক হয়ে হয়তো বসতে পারি। কিন্তু এই সিনেমাটা চললো না কেন? না চলার পেছনে কারণ হচ্ছে মানুষ এই পরিচালকের কথা বিশ্বাস করে না। দেখুন, সিনেমাটা প্রথম দিন ব্যবসা করেছে 1,75,00,000 টাকা। সিনেমাটা তৈরি করতে প্রায় 50 কোটি টাকা লেগেছে। 50 কোটি টাকা দিয়ে তৈরি সিনেমা প্রথম দিন ব্যবসা করছে 1,75,00,000 টাকা। যে কোনো সিনেমার প্রথম 3টে দিন কিন্তু খুব ক্রুশিয়াল, শুক্রবার, শনিবার এবং রবিবার। এই 3 দিনের ওপরে কিন্তু সিনেমার ভবিষ্যৎ নির্ভর করে, অন্তত ভারতবর্ষে। আমাদের যা রিপোর্ট এসছে তাতে দেখতে পাচ্ছি প্রথম দিন 1,75,00,000 টাকা, দ্বিতীয় দিন 2,15,00,000 টাকা শনিবার দিন, আর রবিবার দিন হচ্ছে 2,75,00,000 টাকা, সবচেয়ে বেশি। এটা কিন্তু শুধু ভারতবর্ষের হিসেব না, সারা পৃথিবীতে যেখানে যেখানে সিনেমা রিলিজ করেছে তার একটা হিসেব। অর্থাৎ অনেকেই বলছেন সিনেমাটা 20 কোটি টাকা রোজগার করেছে, 25 কোটি টাকা রোজগার করেছে, সেটা প্রোপাগান্ডাই মাত্র। আমরা বিবেক অগ্নিহোত্রীকে তার আক্ষেপ করতে শুনেছি যে যেভাবে কাশ্মীর ফাইলসের পোস্টার বিজেপি নেতারা সাটাতেন, সেভাবে বেঙ্গল ফাইলস নিয়ে বিজেপি নেতারা কোনো মুখ খোলেনি, কোনো রাজনৈতিক দলই মুখ খোলেনি। ফলে বিবেক অগ্নিহোত্রী খানিকটা আশা হতো। তিনি আশা করেছিলেন যে যেভাবে বিজেপির নেতারা, সাংসদেরা দলে দলে গিয়ে সিনেমা হলে গিয়ে লোকজন নিয়ে গিয়ে সিনেমা দেখেছেন, এটাও বোধহয় তাই হবে। না, তা হলো না, তা হলো না, কারণ বিজেপিও এই প্রোপাগান্ডাতে বিশ্বাস করেনি। অর্থাৎ যাদের উদ্দেশ্যে সিনেমাটা তিনি বানিয়েছেন তারাই সিনেমাটা দেখতে যাননি। আমাদের মতন কিছু সাংবাদিক আছেন, তারা দেখেছেন। হায়দ্রাবাদের এক সাংবাদিক, আমি নাম বলছি না, তিনি দেখেছেন। তিনি দেখে আমাকে যেটুকু জানিয়েছেন যে সিনেমাটা মেকিং অত্যন্ত ভালো, সিনেমাটার ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোরিং যেটাকে বলা হয়, সবই ভালো, স্পেশাল এফেক্ট অত্যন্ত ভালো, একদম হলিউডের স্টাইলের স্পেশাল এফেক্ট করা হয়েছে। কিন্তু তারপরও সিনেমাটা দাঁড়ালো না, কারণ সিনেমাটা তিনি যাদের উদ্দেশ্যে বানিয়েছেন তারাই প্রত্যাখ্যান করেছে। বিজেপির লোকেরাও এখন বুঝতে পারছে যে এই বিবেক অগ্নিহোত্রীরা বা অক্ষয় কুমারেরা যেসব সিনেমাগুলো বানান সেগুলো গল্পই মাত্র, সেগুলোর ওপর নির্ভর করে যুক্তি তর্ক সাজানো একেবারেই যায় না। এই যে বেঙ্গল ফাইল সিনেমাটা, এই সিনেমাটা নিয়ে বাংলার দুজন অভিনেতা অভিনয় করেছেন। কেমন অভিনয় করেছেন না করেছেন আমি সত্যিই জানি না, কিন্তু তারা অভিনয় করেছেন এবং তারপরে তারা সাফাইও দিয়েছেন যে আমি না জেনে করেছিলাম। এই ফিল্মটার নাম ছিল আগে ডেলি ফাইলস, ডেলি ফাইলস থেকে পরবর্তীকালে বেঙ্গল ফাইলস হয়েছে। এইগুলো দেখুন অজুহাত মাত্র, এগুলো একেবারেই অজুহাত মাত্র। তারা লোভে পড়ে করেছেন, মুম্বাইয়া পরিচালক ডেকেছেন, তাদের কাছে এটা একটা বিরাট প্রাপ্তি, তারা এটা অভিনয় করেছেন, বেশ করেছেন। অভিনয় করাটা মোটেও খারাপ কাজ না, তিনি যে চরিত্র পাবেন একজন অভিনেতা সেই চরিত্রই তো করবেন। কিন্তু সেটা নিয়ে সাফাই দিতে গিয়ে একেবারে ছড়িয়ে ফেলেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, এবং বিশেষ করে শাশ্বত চট্টোপাধ্যায়। ফলে এই সিনেমাটা মানে মানুষ গ্রহণই করছে না, গ্রহণই করছে না। আগামী দিনে ওটিটিতে বা ইউটিউবে রিলিজ করলে তার কত ভিউয়ারশিপ হবে সেটা আমরা জানি না, কিন্তু এই মুহূর্ত পর্যন্ত যা জানা যাচ্ছে যে প্রথম 3 দিনে এই সিনেমাটা রোজগার করেছে মাত্র 6,65,00,000, মাত্র 6,65,00,000। 50 কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানানো হয়েছে, তাতে মাত্র 6,65,00,000 প্রথম 3 দিনের রোজগার।
আপনি বলবেন এখনো তো অনেকদিন পড়ে আছে, না, অনেকদিন পড়ে থাকলেও এইটা ধীরে ধীরে গ্রাফটা নামে। যে কোনো সিনেমা, বেশিরভাগ, মানে যে কোনো সিনেমা বলবো না, যেমন শোলের কথা ধরুন, শোলে প্রথম দিকে ভালো ফল করেনি, তারপরে ধীরে ধীরে শোলের পারদ চলেছে, হতে পারে বেঙ্গল ফাইলসের পারদও ধীরে ধীরে চলবে, সেটা হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে এই সিনেমাটা ব্যবসা করছে না। অর্থাৎ এই যে প্রডিউসার পল্লবী যোশী এবং কে একজন আগরওয়াল আছেন, এদের মানে পয়সাটা জলে গেল, ডুবে গেল। তো এইরকম ভাবে যদি প্রোপাগান্ডা সিনেমার পয়সা ডুবে যায়, ভবিষ্যতে কেউ প্রোপাগান্ডা সিনেমা করবে না। অক্ষয় কুমার প্যাডম্যান বলে একটা সিনেমা করলেন, সেখানে মোদির প্রচার। তিনি টয়লেট বলে একটি সিনেমা করলেন, সেখানে মোদির প্রচার। অক্ষয় কুমার মানে সিনেমা প্রচার করতে গিয়ে নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার পর্যন্ত নিয়ে বসলেন, আম কেটে খান না চুষে খান, সব ডাহা জলে গেল। মানুষ সিনেমা দেখতে যায় কেন? আমরা সিনেমা দেখতে যাই কেন? আমরা সিনেমা দেখতে যাই দুটো কারণে, এক হচ্ছে এন্টারটেইনড হতে, আর একটা ইনফরমেশন পেতে। এই সিনেমায় না আছে এন্টারটেনমেন্ট, না আছে সঠিক ইনফরমেশন। এই প্রোপাগান্ডা সিনেমাগুলোতে এন্টারটেনমেন্টও থাকে না, ইনফরমেশনও যথাযথ থাকে না। ফলে মানুষ কিন্তু এই ধরনের সিনেমা গ্রহণ করে না। রিচার্ড অ্যাটেনবরোর গান্ধী সিনেমা সারা পৃথিবী জুড়ে রিলিজ করেছিল এবং সেটা সমাদৃত হয়েছিল। কারণ কি জানেন? গান্ধীকে যথাযথভাবে উপস্থাপন করেছিলেন রিচার্ড অ্যাটেনবরো। কিন্তু এই সিনেমাগুলোতে যথাযথ সত্যটাকে দেখানো হয় না। কোনো একটি রাজনৈতিক দলের হয়ে, একদম স্পেসিফিক বলছি, বিজেপি দলের হয়ে কিছু লোক প্রচার করতে নেমে গেছেন। সামনেই বাংলার ভোট, বাংলা ভোটের আগে এই ধরনের সিনেমা রিলিজ করলে কিছু মানুষের হয়তো বিজেপির প্রতি বিবেক জাগ্রত হবে, মুসলমানদের প্রতি ঘৃণা বাড়বে, সেইখান থেকে এই সিনেমা বানানো। কিন্তু ডাহা জলে গেল। জলে গেল একটাই কারণে, এই সিনেমায় যেটা দেখানো হয়েছে সেটার সাথে বাস্তবের কোনো ভিত্তি যারা দেখেছেন তারা খুঁজে পাচ্ছেন না। সিনেমার মেকিং ভালো, সিনেমার আবহ সঙ্গীত ভালো, সিনেমার এডিটিং ভালো, সিনেমার স্পেশাল এফেক্টস যেগুলো দেওয়া হয়েছে সেগুলো অত্যন্ত ভালো। আমাকে একজন বললেন, হায়দ্রাবাদের এক সাংবাদিক বললেন, এটা তো একদম হলিউড স্টাইলের স্পেশাল এফেক্টস হয়ে গেল। সবই ভালো, প্রচারটাও ভালো হয়েছিল। কলকাতায় এসে এই সিনেমার টিজার রিলিজের সময় একটা নাটক করলেন বিবেক অগ্নিহোত্রী, তার নাকি টিজার বন্ধ করে দিয়েছে পুলিশ। একেবারেই মিথ্যে বললেন। পুলিশ সেটা বন্ধ করেনি, বন্ধ করেছিল হোটেল কর্তৃপক্ষ। আপনাদেরকে জানিয়ে রাখি, আসল ঘটনাটা হচ্ছে বিবেক অগ্নিহোত্রী এই যে টিজার দেখাবেন, সেই টিজার দেখাবেন এইরকম অনুমতি হোটেল কর্তৃপক্ষ থেকে আগে থেকে নেননি। হোটেল কর্তৃপক্ষ বিশৃঙ্খলার ভয়ে পুলিশ ডেকেছে, পুলিশ বন্ধ করে দিয়েছে। পুলিশের কাজই তাই। পুলিশ নিজে থেকে কোনো জায়গায় যাবে না যতক্ষণ না তাদের কাছে কোনো অভিযোগ আসবে। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে খুব কম জায়গায় যায়, বিশেষ করে এই ধরনের সিনেমা বা টিজার রিলিজের ক্ষেত্রে। এই যে টিজার বা ট্রেলার রিলিজ করা হলো পশ্চিমবাংলায়, এবং রিলিজ করে যে নাটক করা হলো, এবং পশ্চিমবঙ্গ সরকারকে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলকে বিভিন্নভাবে অসম্মান করা হলো, এটা বিবেক অগ্নিহোত্রীদের পক্ষে সম্ভব। এই মারোয়ারি গুজরাটিরা এগুলো করেই থাকে, এগুলো করেই তাদের পেট চলে। তাই এই মারোয়ারির পরিচালক এবং মারোয়ারি প্রডিউসার, তারা যে একটা বাংলা বিরোধী সিনেমা করবেন এ নিয়ে কোনো ভুল নেই। আর এইসব কারণেই বাঙালিদের প্রতি বিদ্বেষ বাড়ছে অন্যান্য রাজ্যে। বাঙালিদের প্রতি, বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের প্রতি যারা বাংলায় কথা বলেন, তাদের প্রতি মানুষের বিদ্বেষ বাড়ছে এই কারণে। এই যে জাতিতে জাতিতে ভেদাভেদ করা, জাতিতে জাতিতে লাগিয়ে দেওয়া, এক ভাষার লোকের সাথে আরেক ভাষার লোকের লাগিয়ে দেওয়া, এই কাজগুলো যারা করেন, এই বিবেক অগ্নিহোত্রীদের বয়কটই করা উচিত। কিন্তু সিনেমা বয়কটের পেছনে কোনো যুক্তি আছে বলে মনে করি না। এই সিনেমাটা বাংলায় রিলিজ হলে আমরাও দেখতে পেতাম, কিন্তু বাংলার যারা সিনেমা হল মালিক তারাই সিনেমাটা চালাতে চাননি। তাদের হল ভাঙচুর হতে পারে, বিশৃঙ্খলা হতে পারে, সেই কারণে। আর বিবেক অগ্নিহোত্রী বলে দিলেন মমতা ব্যানার্জির সরকার এই সিনেমাটাকে রিলিজ করতে দিচ্ছে না। তো এইরকম ভাবে একদম নির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক দলকে বা কোনো মুখ্যমন্ত্রীকে দোষী ঠাউরে দেওয়া, এগুলো হচ্ছে বহুদিন পুরনো কালচার। এইগুলো মানুষ আর গ্রহণ করে না। মানুষ বুঝে গেছে, মানুষ বুঝে গেছে যে এই ধরনের সিনেমা পরিচালকেরা প্রচার পেতে অনেক কিছুই করে। এই যে টিজার রিলিজ নিয়ে যেটা হলো, সেটা তো শুধু প্রচারের অঙ্গ মাত্র, শুধু প্রচারের অঙ্গ মাত্র। এরকম কোনো এমনভাবে তিনি ব্যাপারটা রিপ্রেজেন্ট করলেন মানুষের কাছে যে এখানকার তৃণমূল কংগ্রেস বোধহয় এত স্বৈরাচারী যে কোনো সিনেমায় রিলিজ করতে দেয় না। ঘটনা তো তা নয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি বিবেক অগ্নিহোত্রী কোনো পরিচিত লোক থাকেন, আমার এই ভিডিও তাকে সাবটাইটেল সহ পাঠিয়ে দেবেন। তিনি যদি আমার নামে মামলা করেন, আমি মামলা লড়ব। কিন্তু ঘটনাটা হচ্ছে,
যে এই প্রোপাগান্ডা সিনেমাগুলো মানুষ সত্যি সত্যি কেন বয়কট করছে, নিচ্ছে না মানুষ। প্রথম কথা, এই টাইম পিস অর্থাৎ পুরোনো দিনের সিনেমা তৈরি করতে গেলে তার যথেষ্ট রিসার্চ করতে হয়। শুধু রিসার্চ করতে হয় না, সিনেমার ভাষায় যেটাকে প্রপ বলা হয়, অর্থাৎ পুরোনো দিনের গাড়ি, পুরোনো দিনের পোশাক, পুরোনো দিনের গ্রামোফোন, পুরোনো দিনের টেলিফোন বা পুরোনো দিনের সমস্ত জিনিস জোগাড় করা, এটা বেশ ব্যয়সাধ্য। শুধু ব্যয়সাধ্য না, দুঃসাধ্য হয়ে যায় অনেক সময়। ফলে এই সিনেমাগুলো তৈরি করতে খরচ অনেক বেশি হয়। খরচ বেশি হলেও সেই সিনেমার খরচ তোলা তো একটা দরকার। আলটিমেটলি সিনেমা তো ব্যবসায়ী। তিনি ওই তথাকথিত আর্ট ফিল্ম করুন বা যে ফিল্মই করুন, মানে কমার্শিয়াল ফিল্মই করুন, কথাটা হচ্ছে যে এই ধরনের সিনেমা তৈরি করতে গেলে একটা ব্যাপক খরচ হয়। সেই খরচ তুলতে গেলে যে ধরনের সততা দরকার হয়, সিনেমার পরিচালকদের কাছ থেকে সেই সততা বা সত্যতা আমরা দেখতে পাই না। বিশেষ করে বিবেক অগ্নিহোত্রীর সিনেমায় আমরা আগেও দেখিনি। তাসখান ফাইল আমি দেখিনি, কিন্তু যারা দেখেছেন তাদের মুখেও শুনেছি। কেরালা স্টোরি দেখেছি, দ্য কাশ্মীর ফাইলস দেখেছি। সব কটাতেই তিনি একদম সরাসরি হিন্দুদের গ্লোরিফাই করার জন্য মুসলমানদের বিভিন্নভাবে মেলাইন করার চেষ্টা করেছেন। এই বেঙ্গল ফাইলসেও তাই। তাই মানুষ নেয়নি। আজকের দিনে এই হিন্দু মুসলমান করে সিনেমা কেন ভোটও জেতা যাচ্ছে না। দেখছেন উত্তরপ্রদেশে কি অবস্থা, দেখছেন না বিহারে কি অবস্থা। হিন্দু মুসলমান করে ভোট জেতা যায় না, সেখানে সিনেমা জয় করবে একটা মানুষের মন, সেটা কি করে আশা করে? তো এইরকম ভাবে বিবেক অগ্নিহোত্রীরা মানে বাংলার বিরুদ্ধে প্রচার করেন, বাঙালির বিরুদ্ধে প্রচার করেন। আর তার এফেক্ট হয়ে গিয়ে যে প্রান্তিক মানুষগুলো, যে পরিযায়ী শ্রমিকেরা অন্যান্য রাজ্যে কাজ করছেন, তারা যদি মুসলমান হন তাহলে তো আর কোনো কথাই নেই, তাদের উপর অত্যাচার নেমে আসছে। মানুষের ধারণা হচ্ছে যে পশ্চিমবাংলাটা বোধহয় এরকম উপদ্রুত অঞ্চল, কিন্তু যারা আমরা পশ্চিমবাংলায় থাকি আমরা তো জানি পশ্চিমবাংলা কিন্তু সেই 47-48-এর পশ্চিমবাংলা তো আর নেই। সেখান থেকে অনেকটা আমরা এগিয়ে এসেছি, পশ্চিমবাংলা অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে, কিন্তু এইগুলো প্রচারের আলোয় আসে না। না গদি মিডিয়া প্রচার করে, না কোনো সিনেমা পরিচালক এই নিয়ে কোনো সিনেমা তৈরি করে। গুজরাট ফাইলস নিয়ে কোনো সিনেমা হয় না, হাতরাস নিয়ে কোনো সিনেমা হয় না। সিনেমাগুলো হয় এই ধরনের কাশ্মীর নিয়ে, কেরালা নিয়ে, পশ্চিমবঙ্গ নিয়ে। কেন জানেন? এইখানে বিরোধী সরকার আছে, এখানে মুসলমানদের আধিক্য বেশি। তাই এইসব এলাকার নিয়ে সিনেমা করলে হিন্দুদের মন জয় করা যায়। কাশ্মীর ফাইলস যেভাবে মানে ব্যবসা করেছিল, সেই ব্যবসাটা মুখ থুবড়ে পড়লো বেঙ্গল ফাইলসে এসে। এই মুখ থুবড়ে পড়ার পর বিবেক অগ্নিহোত্রীরা আর কোনো ফাইলস বানাবেন কিনা আমার জানা নেই। তবে আমরা প্রত্যাশা করব বিবেক অগ্নিহোত্রীর মতন একজন দক্ষ পরিচালক, তিনি নিশ্চয়ই বেঙ্গল ফাইলসের মতন গুজরাট ফাইলসও বানাবেন, উন্নাও ফাইলসও বানাবেন, কাটুয়া ফাইলসও বানাবেন, হাতরাস ফাইলসও বানাবেন। আমরা আশা করব সেটা, কিন্তু তিনি এটা করবেন না। কারণ তার একটাই মোটো, সেটা হচ্ছে মুসলমানদেরকে মেলাইন করা, মুসলমানদেরকে অসম্মান করা, মুসলমানদেরকে খাটো করে দেখানো। বাঙালি বা ভারতবর্ষের মানুষ এই জিনিসটা আর নিচ্ছে না। নিয়েছিল একটা সময়, নিশ্চয়ই নিয়েছিল বলেই বিজেপি তিনটে টার্মে আজকে শাসন করছে। কিন্তু আজকের ভারতীয়রা, আজকের বাঙালিরা কিন্তু সেখান থেকে অনেকটা কিন্তু সরে এসেছে। এই প্রোপাগান্ডা সিনেমা, মুসলমানদের অসম্মান করার মতন সিনেমা মানুষ নিচ্ছেন না, ভবিষ্যতেও নেবেন না। এ বিষয়ে আপনারা কি ভাবছেন আমাদের কমেন্ট করে লিখে জানান। এবেলা এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। রাত্রে আসছেন আমাদের বিখ্যাত একজন মানুষ, তার নাম হচ্ছে মানিক ফকির, যিনি উদ্বাস্তু নিয়ে গবেষণা করেন, অনেক বই টই লিখেছেন। তিনি আসছেন এই যে সিএএ, এনআরসি, এসআইআর নিয়ে মানুষের মনে যে আশঙ্কা, সেই আশঙ্কা বা আশার কথা তার মুখ থেকে আমরা শুনবো সুকান্ত মজুমদার কি বলেছেন তার কথা। আমরা সবটাই শুনবো আজ রাত 8টায়। দেখতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। নমস্কার।